বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, আপনারা জানেন যে আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচন এবং ডাকসুর গুরুত্ব, ডাকসুর ঐতিহ্য এবং ব্যত্যয় বিচ্যুতি, দীর্ঘদিন নির্বাচন না হবার কারণে বিভিন্ন পর্যায়ে সেগুলো নিয়ে আমরা অতীত কথা বলেছি এবং এর আগে আপনারা এই নির্বাচনে যারা ভিপি প্রার্থী তাদের মধ্যে বিতর্ক দেখেছেন। আজকের এই পর্বে বিতর্কে অংশ নেবেন ডাকসুর সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা। চলুন, কারা আছেন স্টুডিওতে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বা জিএস পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তারপরে টেবিলের বা প্রান্তে রয়েছেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘ মোল্লার বসু। আমার ডানে বসা আছেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে 1 মিনিট সময় আপনাদের প্রত্যেকের জন্যে। আপনারা কি মনে করেন কেন আপনাদের নিয়ে তৃতীয় মাত্রা আজকে আমি করছি বা অন্যান্য টেলিভিশনগুলো আপনাদের নিয়ে কেন অনুষ্ঠান করছে, কেন বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমগুলো তাদের সংবাদের একটা বড় অংশ বা একটা গুরুত্বপূর্ণ অংশ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন ব্যয় করছে বা স্থান নির্ধারণ করে দিচ্ছে? মেঘ মোল্লার, আপনি যদি শুরুতে বলেন 1 মিনিট। জি, আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন পরে ছাত্র সংসদ নির্বাচন হবে সেটিকে কেন্দ্র করে আসলে একটা বড় আগ্রহের জায়গা রয়েছে এবং এটির মধ্য দিয়ে সামনের দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারিত হতে পারে এরকম একটা ভাবনা, শঙ্কা বা আশা নানান মানুষের মধ্যে রয়েছে। কিন্তু আমি সাথে এটিও বলতে চাই যে সম্ভবত আপনাদের এই মিডিয়া কাভারেজটি আমাদের জন্য ভালো হলেও এটা খুব বেশি স্বাস্থ্যকর না, কারণ এই মুহূর্তে ডাকসু নিয়ে আমরা যখন এই আলোচনাগুলো করছি সেই সময় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনের জন্য অনশন পর্যন্ত করছেন বা একই সময় রাকসুতে ইলেকশন হচ্ছে। তো আমরা যেই পরিমাণ কাভারেজ পাচ্ছি এটা আমাদের ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে হয়তো খুবই ভালো, কিন্তু এটা সম্ভবত দেশের সামষ্টিক রাজনীতির জন্য খুব বেশি হেলদি না। আমাদের আসলে উচিত যে সবকটা ছাত্র সংসদ নির্বাচনকে একদম একই পরিমাণে না দিতে পারলেও যতটা সম্ভব গুরুত্ব দিয়ে। থ্যাংক ইউ। হামিম, আমার মনে হয় যে ডাকসু নির্বাচনটি আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের ভিতর সীমাবদ্ধ না, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে রাজনৈতিকভাবে। সুতরাং এখানে তো একটি রাষ্ট্রীয় ব্যাপার আছেই, এখানে বাংলাদেশের নাগরিকদের চোখও কিন্তু এই ডাকসু নির্বাচনে, কেননা 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বপ্রথম এই ডাকসু নির্বাচন হচ্ছে। তাই আমার মনে হয় যে আমাদের প্রতি প্রাধান্য বেশি। ফরহাদ, এখানে যেভাবে মিডিয়া কাভারেজ বা আপনারা ডাকছেন, কথা বলছেন, প্রশ্ন করছেন, এটা আমি একটু ক্রিটিক্যালি দেখি। এই অর্থে আমরা খুব বেশি কিছু হয়ে যায়নি, আমরা জাস্ট শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই, দাঁড়াতে চাই, কথা বলতে চাই, আমাদেরকে শিক্ষার্থীর মুখোমুখি করতে হবে। জাস্ট এটা যদি এমন হইতো যে শিক্ষার্থীদের মুখোমুখি করার আয়োজন এরকম না, এটা ভালো হতো। এখন এটাকে এমনভাবে ওভার হাইপ করে উপস্থাপন করা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন ক্ষতিকর, ডাকসুর জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। বরঞ্চ এই জায়গায় যেটা হইতে হবে, সর্বোচ্চ নিউজগুলো আপডেট হতে পারে, কারা প্যানেলে দাঁড়াচ্ছে একটু আপডেট করা, কে কোথায় যাচ্ছে, কোন রুমে যাচ্ছে, সব লাইভ করা, নিউজ করা, বারবার রিপিট করা, বারবার ফোন দেওয়া, একটা কমেন্ট দেন, না দিলে দাঁড়ায় থাকবো, বসে থাকবো, সারাক্ষণ এই নিউজগুলো পড়ে থাকা, এটা ওই হাউজের পলিসির জন্য প্রবলেমেটিক। হাউজ মিডিয়া চিন্তা করবে পুরো দেশটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে, সারা দেশে কোথায় কী প্রবলেম এটা উপস্থাপন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বলে প্রার্থীদের নিয়ে এইভাবে উপস্থাপন করতে থাকা, এটা প্রার্থীকে অনেক সময় মিসলিডেড করে, প্রার্থীকে মিসগাইড করে এবং ডাকসুকেও মিসগাইড করে। হ্যাঁ, এখানে আপনার যে প্রশ্নটি, সেই প্রসঙ্গে 3 জন যেটা বলেছেন কোনোটা আসলে ভুল বলেননি, সবাই আসলে এর চেয়ে বাইরে কিছু বলার খুব বেশি নেই। তবে আমার কাছে মনে হয় যে এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্ব সেটা সবাই দেয় সবসময়, বা ঐতিহাসিকভাবে তার গুরুত্ব আছে, রাজনৈতিকভাবে, কালচারালি, সামাজিকভাবে। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে এক ধরনের বলি যে আগ্রহ আকাঙ্ক্ষা সারা দেশব্যাপী আছে। বাট এর পাশাপাশি আমি একটি বিষয়ে একমত ফরহাদ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে এই যে প্রার্থীদেরকে এভাবে এত বেশি হাইলাইট করা, এটা খুব বেশি পজিটিভ না আর কি। কারণ আমরা তো ক্যাম্পাসে যাই, আমরা কিন্তু ক্যাম্পাসে খুব জেনারেলাইজভাবে স্টুডেন্টের সাথে মিশি।
তো বাট মিডিয়াতে এটাকে অনেক ওভার হাইপভাবে দেখানোটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ এই সময়টাতে আমরা আসলে ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে আরও বেশি মিশার সুযোগ ছিল বা কাজ করার সুযোগ ছিল, কিন্তু আবার এট দ্য সেম টাইম এটাও সত্য যে যদি মিডিয়াতে এসে নিজেদের কথা না বলি সবার কাছে আসলে পৌঁছানোটাও কঠিন। তো দুইটা দিক বিবেচনা করে একটা মাঝামাঝি একটা ব্যালেন্স পজিশন নিলে আমার মনে হয় সবার জন্য এই জিনিসটা ভালো হবে। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের জন্য 3 মিনিট করে সময়, এবং কেন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জিএস হিসেবে মনোনীত করবে বা নির্বাচিত করবে, এবং একই সঙ্গে আপনাদের যে প্যানেল সেই প্যানেলকে কেন তারা ভোট দিবে। সো 3 মিনিট করে এস.এম. ফরহাদ শুরু করবেন। জি, কেন করবে এটার আগে আমি যেটা বুঝি সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে এমন কাউকে ভোট দেওয়া উচিত শিক্ষার্থীদের জায়গা থেকে, কে কোন দলের এই গ্রাউন্ড থেকে, কে কোন প্যানেলের এই গ্রাউন্ড থেকে বিচার না করে সেই পোস্টে কে অধিকতর যোগ্য কয়টা দিক থেকে। একটা হচ্ছে তার ক্যাপাসিটি কেমন, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী বলে, সে কেমন ম্যান পাওয়ারকে মোবিলাইজ করতে পারে, অ্যালামনাইকে এঙ্গেজ করতে পারে, ট্রান্সপারেন্সির সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সহ অন্যান্য সবগুলো বিষয় একসাথে পরিচালনা করতে পারে, এবং সে কতটুকু সবাইকে ধারণ করতে পারে। এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যাকে সে যোগ্য মনে করবে তাকে দেবে। এই জায়গায় আমাদের যে কিছু কমিটমেন্ট আছে, ফার্স্ট কমিটমেন্ট হলো আমরা বা আমাদের যেই ক্রাইসিসগুলো ক্যাম্পাসে অলরেডি আছে, যেমন আমি যদি ক্যাটাগরি বেসিসে করি, আমি কমিটমেন্টের জায়গায় কিন্তু পরে যাব, আপনি কি করবেন সেটা পরে। আমি এখন শুনতে চাচ্ছি কেন আপনাকে ভোটাররা বিবেচনা করে। রাইট, সেদিক থেকেই যদি বলতে চাই ছাত্র শিবিরের জায়গা থেকে বা ব্যক্তি ফরহাদ হিসাবে যে কদিন ক্যাম্পাসে থাকার সুযোগ হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ হয়েছে, শিক্ষার্থীরা নিশ্চয়ই, আমি পার্সোনালি বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে সবগুলো ডিপার্টমেন্টে বহু উপলক্ষে বহু আয়োজনে বহু মাধ্যমে মিশবার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয় যে আমি বুঝবার চেষ্টা করেছি ডাইভার্স শিক্ষার্থীরা, ডাইভার্স চিন্তার মানুষেরা কী কী চায়, আসলে কত ধরনের মানে ইস্যুগুলো চায়। আমার কাছে মনে হয়েছে সেটা 5 তারিখের পর থেকে তো আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ পেয়েছি। 5 তারিখের পর থেকে ছাত্রদল বলেন, বাকশাস বলেন বা বাম সংগঠন বলেন, সবাই আমরা কেউ কারোর উপর প্রেশার দেয় না, সবাই একটা ভালো পরিবেশ পেয়েছি। এই পরিবেশটা একটা টেস্ট পিরিয়ড, যে এই পিরিয়ডটাকে ভালো মতো জাজ করে যে কোন সংগঠন কতটুকু অপরের বিরোধিতাবিহীন, অপরের পিছনে লেগে না থেকে বরং শিক্ষার্থীদের কল্যাণে কত ক্যাটাগরি শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগিয়েছে সেই দিকটা বিবেচনা করেছে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদেরকে, আমার অ্যালামনাইকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে রানিং প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা, কতটুকু ম্যাক্সিমাইজ করা যায়। আমি প্রত্যেক মাস আলাদা আলাদা কাজ ভাগ করেছি কখন কোন প্রবলেমটা সলভ করা। যেমন এই মাসে আমাদের টাস্ক লিস্টে ছিল যে হচ্ছে অনাবাসী শিক্ষার্থীরা বাস ট্র্যাক করতে পারে না, কীভাবে যাবো, বাসটা কোথায় আছে। আমরা একটা বাস অ্যাপ রেডি করেছিলাম, বাস ট্র্যাকার, যেটার মধ্যে দিয়ে করতে পারবে। শিক্ষার্থীরা বলছিল যে ওই যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা প্যাড নিয়ে সমস্যা, যে হলগুলোতে পাওয়া যায় না বা ডিপার্টমেন্টগুলোতে অ্যাভেলেবল না। আমরা পর্যাপ্ত সংখ্যক পানির ফিল্টার যেমন সবগুলো হলে সবগুলো ভবনে দিয়েছি, ওরকম আমাদের চিন্তা ছিল যে ভেন্ডিং মেশিন দিব। আমরা সবগুলো রেডি করেছি। এখন শুধুমাত্র ডাকসুর তফসিলের আচরণবিধি না থাকার কারণে, আচরণবিধি থাকবার কারণে বা কেউ বলবে এটা ভোটের জন্য করছে, এই জন্য আমরা চিন্তা করছি এটা এখন দেবো না, আমরা নির্বাচনের পরে দিব। এখন সব তৈরি হওয়ার সাথে সাথে ফেলে রেখেছি। এরকম আমাদের অনেকগুলো চান্সেস আছে, যেটা কারণ যেহেতু আমাদের এখানে সংগঠনের ইন্টারনাল ভিউটিতে চমৎকার। আমার এখানে কোনো ধরনের গ্রুপিং নাই, এখানে কোনো ধরনের হচ্ছে মানে ইরেগুলারিটি নাই যে অনেক দিন একটা কমিটি পড়ে থাকবে, ইন্টারনাল চেঞ্জ হবে না, গঠন চেঞ্জ করবো না, একটা জড়তা থাকবে, সেটা নাই। আবার একই সাথে যেহেতু আমার পিছুটার নাই, আমার কাউকে খুশি করতে হয় না, উপরওয়ালা কাউকে খুশি করতে হয় না, আমি আমার মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারি ট্রান্সপারেন্সির সাথে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা জাজ করবে যে লাস্ট 5 আগস্টের পর থেকে 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত আসলে কারা কারা ইন্টিগ্রিটির সাথে, ক্যাপাসিটির সাথে এবং তার সবাইকে ধারণ করে, সব ক্যাটাগরি শিক্ষার্থীকে ধারণ করে কাজ করতে পেরেছে, সেটা জাজ করে যাকে কোয়ালিফাইড মনে করে তাকে যদি দিতে চাই নিশ্চয়ই আমাকে বা আমাদের আবু বকর মজুমদার মনে করছি। আচ্ছা, প্রথমত আমি আবু বকর মজুমদার, আমি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। তো আমি মনে করি যে আমাকে বা আমার প্যানেলকে কেন শিক্ষার্থীরা তারা পছন্দ করতে পারে। প্রথমত শিক্ষার্থীরা যে কাউকে পছন্দ করতে পারে, বাট আমাদের কিছু আলাদা বা অনন্যতা আছে আমি মনে করি, সেই জন্য আমাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করতে পারে। এক নম্বর হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা জুলাই পূর্বে এখানে আমাদের কমিউনিটিকে আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগের দীর্ঘদিন বিরোধিতা করে গিয়েছি। আমরা ক্যাম্পাসে সামাজিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি, এবং জুলাই অভ্যুত্থানের সময় আসলে আমাদেরকে এই জিনিসটা সহযোগিতা করেছে এবং আমাদেরকে নেতৃত্বে থাকার সুযোগ করে দিয়েছে আমি মনে করি। আর তার চেয়ে একটা বড় জিনিস হচ্ছে সেন্ট্রিস্ট পলিটিক্যাল পজিশনের কারণে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা সব ধরনের মানুষকে আসলে এক জায়গায় আনতে পারি, এবং এই জিনিসটা জুলাইতে যেমন আমরা করতে পেরেছি, এবং সবাইকে অ্যাকোমোডেট করার ক্যাপাসিটি আমি মনে করি যে পলিটিক্যালি আমাদের সবচেয়ে বেশি। এবং একসাথে আরেকটা জিনিস যদি বলি, তারপরে আমাদের দৃষ্টিভঙ্গি, ক্যাম্পাসের পলিটিক্যাল যে পজিশন, সেটাতে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমরা মনে করি যে হল এবং একাডেমিক প্রাঙ্গণে পলিটিক্সের যে কাঠামোগত পলিটিক্স সেটা করা যাবে না। তার অন্যতম কারণ হচ্ছে
এখানে ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্রলীগ দীর্ঘদিন যে ধরনের সন্ত্রাস কায়েম করেছে, গেস্ট রুম কায়েম করেছে, তার ইটা ছিল যে পাওয়ার স্ট্রাকচার ছিল মূলত হলগুলোকে কেন্দ্র করে। তো নতুন করে যাতে এই ধরনের রাজনীতি ফিরে না আসে, সেটা জুলাইয়েই ছাত্ররা কিন্তু হলগুলোতে একটা চুক্তিতে এসেছে এবং তারা কিন্তু বলেছে হল এবং একাডেমিক প্রাঙ্গণে তারা রাজনীতি চান এবং প্রভোস্ট মহোদয়দের থেকে এই ইয়েটা নিয়েছেন তারা। তো এখন তাদের একটা বড় অংশের কাছে কিন্তু এই জিনিসটা চাওয়া যে পলিটিক্যাল কোশ্চেন আসলে তাদেরকে যে গ্রুপ অফ পিপলগুলো কীভাবে ডিল করছে। তো আমরা এখানে অবশ্যই আমাদের পজিশনটা শিক্ষার্থীদের পক্ষে। তারপর একটা জিনিস বলবো যে জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচারাল প্র্যাকটিসের কথা বলি, সেখানে নানা ধরনের চেঞ্জ এসেছে, কিন্তু একটা বাংলাদেশি কালচার আসলে এখন পর্যন্ত ওইভাবে প্রতিষ্ঠা করা যায়নি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রলীগের হলে তাদের কালচার কী ছিল, তাদের হলে কালচার ছিল গেস্ট রুম বা গণরুমের মধ্যে গেস্ট রুমে নিয়ে হচ্ছে শিক্ষার্থীদের আচার ব্যবহার শিখিত তাদের মতো করে, ছাত্রলীগের স্লোগান শিখিত, কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি কালচার তারা কিন্তু সেখানে প্র্যাকটিস করেনি এবং জুলাই পরবর্তী সময়ে হলিস্টিক্যালি এই জিনিসটা আমরা কিন্তু পাইনি। তো আমরা বলছি যে এখানকার বাংলাদেশি কালচার ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে হলগুলোতে আমরা মিনিপ্লেক্স আমরা গঠন করব এবং একটা সেন্ট্রাল একটা কালচারাল হাব আমরা তৈরি করব, যেখানে আপনার সিনপ্লেক্সের মতো বড় সিনেমেটিক হল থাকবে। এবং শুধু তাই নয়, এখানে আমাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা তো করতে পারবেন না, মানে না আমি বলছি মূলত উদ্যোগটা নিব। আর হচ্ছে যে এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ইতিহাস ঐতিহ্যের জায়গা থেকে যদি বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সমৃদ্ধ ছিল, শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, বাট আমাদের বিশ্ববিদ্যালয় এমন কোনো প্লেস নাই যেখানে গেলে আপনি পুরো জিনিসটাকে একসাথে রিড করতে পারবেন। সেই জন্য আমরা মনে করছি যে কালচারালি, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে যে ইতিহাস আমাদের আছে একাডেমিক্যালি, এটাকে একটা মিউজিয়ামের মাধ্যমে যেটাকে রিপ্রেজেন্ট করা। আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ের এর বাইরে যেটা আছে, আমাদের এখানকার নারীদের, বিশেষ করে নারী এই অভ্যুত্থানে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা কিন্তু নারীদের নেতৃত্বে মিছিলে পিছিয়ে হেঁটেছি। তো নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের এজেন্ডা, আপনি বলতে পারেন। প্রথমত আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত ডাইভার্স জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইকুইটেবল করে গড়ে তুলতে হবে। আমাদের একটা ইকুইটেবল ক্যাম্পাস দরকার, আমাদের একটা গণতান্ত্রিক ক্যাম্পাস দরকার। আমরা যে প্যানেলটা নির্মাণ করেছি, সেই প্যানেলটা যতগুলি প্যানেল আছে তার মধ্যে সবথেকে বেশি অন্তর্ভুক্তিমূলক, সবথেকে ইনক্লুসিভ। আপনি দেখবেন এর প্রায় এই 27 জনের মধ্যে 11 জন প্রার্থী, অর্থাৎ প্রায় 40% হচ্ছে নারী প্রার্থী। আপনি দেখবেন এর বাইরে আমাদের 3 জন আদিবাসী প্রার্থী রয়েছেন, যারা একজন চাকমা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, একজন মারমা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, একজন ত্রিপুরা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন। এর বাইরে ডিসেবলড মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে অ্যানিমেল ওয়েলফেয়ার এবং পরিবেশ নিয়ে কাজ করা মানুষ রয়েছেন। আমরা সবাইকে সমন্বিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঠিক যেরকম ডাইভার্স, সেই রকম ডাইভার্সিটিকে ধারণ করতে পারে এরকম একটি প্যানেল তৈরি করেছি। এখানে অনেকে অনেক কিছু বলবেন যে ডাকসুতে তারা এটা সেটা এটা করবেন, কিন্তু সেই কোনো কিছুই আসলে তারা করতে পারবে না ডাকসুর গঠনতন্ত্র যতক্ষণ পর্যন্ত বর্তমান যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র থাকে। আমরা বারবার করে আমাদের সাংগঠনিক জায়গা থেকে গঠনতন্ত্র পরিবর্তনের জন্য নানান রকম আহ্বান প্রশাসনকে জানিয়েছিলাম এবং প্রশাসন সেই জায়গায় আহ্বানগুলো মানেনি। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, তাহলে আমরা গঠনতন্ত্র পরিবর্তনের জন্য সব থেকে বড় ফাইটটা করবো এবং গঠনতন্ত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের যে লড়াই, সেই লড়াই থামবে না। একই সঙ্গে আপনার এই একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করার জন্য যে ফাইট, সেই ফাইট আমরা করব। আমরা জানি আমাদের অনেক মতামতের সাথে হয়তো অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী একমত না, কিন্তু আমি এই কথা বলবো, আমার 10টা মতের সাথে 10টা মতের ব্যাপারে একমত হতে হবে না। আপনি যদি আমার 10টা মতের সাথে 6টা মতের বিষয়ে একমত হয়, তাহলেও আমাকে ভোট দেন, কারণ আপনি জানেন ওই 6টা মতের জন্য আমি যেই পরিমাণ ফাইট করব, সেই ফাইটটা অন্য কেউ করতে পারবে না, কারণ এখানে বাকি সবার নানান রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা এমনভাবে রয়েছে যে জাতীয় রাজনীতির সঙ্গে তারা নানানভাবে এনটাইটেলড বা নানানভাবে টাইড আপ হয়ে থাকবে। আমরাই একমাত্র প্যানেল যারা সামনের দিনে দেশের মানে ক্ষমতার পরিবর্তন যাই হোক না কেন, আমরা কাঠামোটার বা স্ট্যাবলিশমেন্টের ভিতরের লোক হব না, আমরা বাইরের লোক হব, আমরা রেজিস্ট্যান্সের ফোর্স হব। সেই জন্যই আমি আশা করব আমাকে ব্যক্তিগতভাবে জিএস পদে এবং প্রতিরোধ পর্ষদের ক্যান্ডিডেটদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়ী করবে। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেলটিকে শিক্ষার্থীরা এই কারণে ভোট দেবে, প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যেটি বোঝায় সেটি ছাত্রদল মনোনীত করেছে। এবং অন্তর্ভুক্তিমূলক বলতে এখানে আমাদের যেমন সনাতনী ধর্মের প্রতিনিধিত্ব করছে, আমাদের এখানে চিমচিম চাকমা আছে যিনি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন, আমাদের এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, ঠিক একইভাবে কিন্তু আমাদের এখানে জুলাই শহীদ পরিবারের সন্তানও রয়েছে। সুতরাং প্রকৃত এবং এমনকি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তারাও আমাদের এই প্যানেলে জায়গা পেয়েছে। এই প্যানেলে তারা যে জায়গা পেয়েছে কোটায়, বিষয়টি সেরকম নয়, তাদের প্রত্যেকেই পূর্বে তারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছে শিক্ষার্থীদের পক্ষে থেকে। আমাদের এই প্যানেলকে শিক্ষার্থীরা ভোট দিবে বা নির্বাচিত করবে এই কারণে, গত 17 বছরে আমাদের যারই যখন ছাত্রজীবন শুরু হয়েছে 1 ন্যানো সেকেন্ডের জন্য আমরা রাষ্ট্রের প্রশ্নে আপোষ করিনি, বরং শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রাজপথে অবস্থান নিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা
5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন গোষ্ঠী যারা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই বলে শিক্ষার্থীদেরকে টুলস হিসেবে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের ট্রমাকে ব্যবহার করে শিক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে হারে হারে বুঝতে পেরেছে যে এই ক্যাম্পাসে আসলে রাজনীতির প্রয়োজনীয়তা আছে, এবং আমরা কিন্তু একটি পজিটিভ ধারা রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি। এবং আমাদের যে মনোনীত যে প্যানেলটি ঘোষণা যখন হলো, আমরা শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পেয়েছি এই কারণে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হওয়ার পূর্বেই আমাদের ছাত্রদল মনোনীত প্যানেলটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্রদলের নেতৃবৃন্দর ভোটের মাধ্যমে কিন্তু মনোনীত হয়েছে, যার জন্য আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে। এবং আপনি দেখেন যে আমরা অনেক প্যানেল আছে যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, অনেক প্যানেল আছে যারা বিভিন্ন চাকমা গোষ্ঠীকে অন্তর্ভুক্তির কথা বলছে কিন্তু আদিবাসী শব্দ পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের উপর হামলা করেছে, অনেক প্যানেল আছে যারা নারী নিরাপত্তার কথা বলছে কিন্তু নারীদের শ্লীলতাহানি হলে তারা সেই একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই মামলা উঠাতে মব করে মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল তারা কিন্তু সকলকে নিয়েই পূর্বে কারোর সাথে কোনো বিষাদগার করেনি, বরং সকলকে নিয়েই যে একটি নতুন ক্যাম্পাস, একটি নতুন ধারার রাজনীতি সেটা করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে, এই জন্য আমাদেরকে ভোট দিবে। সো এই পর্যায়ে আমার প্রশ্ন হচ্ছে যে অন্যদের চেয়ে আপনি কেন সেরা? একটু যেহেতু ডিবেট কাজে একটু খোলামেলা আলোচনা, অন্যদের চেয়ে আপনি কেন সেরা, অন্যদের কেন ভোট দিবে না, কেন দেয়া উচিত না, আপনাকে কেন দেয়া উচিত, এটা একটু প্রমাণ করবা না। আগেরটা ছিল আপনাকে কেন ভোট দিবে, আর এখন হচ্ছে অন্যদেরকে কেন দিবে না, আপনাকে কেন দিতে পারে। মানে আপনি বলবেন হ্যাঁ অন্যদেরকে দিতে পারে, মানে আপনার যুক্তিটা কি? আপনি কেন, কারণ আপনারা তো প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো অন্য প্রতিযোগীদের চাইতে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আপনি কেন সেরা, কেন তাদের দেওয়া উচিত, আপনাকে দেওয়া উচিত? বাকের আচ্ছা 3 মিনিট। অন্যদেরকে ভোট দিতেই পারে, তবে এখানে যদি বলি যে আমাদের যে রাজনৈতিক স্ট্রাগলের কথা বলি, বিশেষত বিগত আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে আমার, এই 6টি বছরের প্রায় প্রতিটা সময় এখানে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, মানে জুলাইয়ের আগে ছাত্রলীগ যে হামলা বা তাদের উপর যে অত্যাচার, সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলে গিয়েছি, আমরা রাজনৈতিকভাবে সেগুলো মোকাবিলা করার চেষ্টা করেছি, সামাজিক সাংস্কৃতিক এবং হ্যাঁ অবশ্যই অন্যরা করেছে। এবং সেখানে আমি অন্যদের কথা যদি বলেন, যেমন ধরেন ছাত্রদল, তারা আসলে ক্যাম্পাসে যেমন প্রবেশ করতে পারে নাই, রাজনৈতিক আন্দোলন ক্যাম্পাসের মধ্যে গড়ে তুলতে পারে নাই, হ্যাঁ তাদের উপর নানা ধরনের অত্যাচার হয়েছে, এবং আমাদের কাছে মনে হচ্ছিল এর বিকল্প হিসেবে অন্যান্য জিনিস কাজ করে জিনিসটাকে অ্যাকুমুলেট করা যেতে পারতো, সেই জায়গায় ছাত্রদল সেই জিনিসটা করতে পারে নাই ক্যাম্পাসে, এটা আমি বলবো। আবার ধরেন যে তারা তো ক্যাম্পাসে আমি যেটা দেখি ছোট ছোট জায়গার মধ্যে তারা টিম করে বসে থাকতো এবং ক্যাম্পাসে আড্ডা দিত, কিন্তু সেই জিনিসটাকে আরও বিভিন্ন সাংস্কৃতিকভাবেও কিন্তু ছাত্রলীগকে ওই সময় মোকাবেলা করার সুযোগ ছিল, বা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে মোকাবেলা করার সুযোগ ছিল, কিন্তু ছাত্রদল সেটা আমি মনে করি যে সেই জায়গায় কিছুটা তাদের ঘাটতি ছিল। এছাড়া আমি যদি ছাত্র শিবিরের কথা বলি, তারা এই পুরোটা সময় জুড়ে হচ্ছে যে তাদেরকে কেউ দেখে নাই ওই সময়টাতে, এবং রাজনৈতিকভাবে তারা সরাসরি মোকাবেলা করে নাই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে। তো সেই জায়গা থেকে আমি ওনাদের এটা বলবো। আমি নেগেটিভিটির চেয়ে আসলে মূল জিনিসটা হচ্ছে, আমি যদি আমারটা বলি সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সব কিছুর বাইরে গিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে ছিলাম, এবং জুলাই অভ্যুত্থানের পূর্বে ক্যাম্পাসে যাতে এরকম একটা সিচুয়েশন মোমেন্টাম তৈরি করা যায় সেই জন্য আমরা কাজ করে গিয়েছিলাম, এবং সবগুলো রাজনৈতিক কমিউনিটি কীভাবে আসলে এক জায়গায় আনা যায়। যেমন আমাদেরকে প্রশ্ন অনেক জায়গায় বলে যে আমরা শিবিরকে কেন এখানে অ্যাক্সেস দিই, এটা আমাদেরকে জিজ্ঞেস করে, বিষয় কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আমরা সবসময় চিন্তা করেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে একটা বাইনারি পলিটিক্সের মাধ্যমে, কালচারাল বাইনারির মাধ্যমে সোসাইটিকে বিভাজন করে রাখে, এবং এই বিভাজনের ফলে সে আসলে তার এই ফ্যাসিবাদী সিস্টেমকে দীর্ঘায়িত করতে পারতেছে। তো আমাদের কাছে আইডিয়াটা হচ্ছে যে আমরা যদি মধ্যমপন্থী রাজনীতি যদি থ্রু করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে সব কমিউনিটিকে আসলে আমি এক জায়গায় আনতে পারবো, মানে তার বাইনারি পলিটিক্সের বাইরে একটা মাঝামাঝি সিচুয়েশন, যেটা আমরা ঐক্য হিসেবে কাজ করবো, এবং জুলাই তো আমরা সেই ঐক্যের কাজটা করেছিলাম, এবং সেজন্য আমার কাছে মনে হয় যে রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসটা সম্ভব হয়েছে সবাইকে এক জায়গায় আনায়। তো জুলাই পরবর্তী সময় আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আছি, এবং আমরা তাদের যে রাজনৈতিক পালস, সেই পালস অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তো সেজন্য আশাবাদী যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবেন। আর আরেকটা জিনিস যদি কমিটমেন্টের বিষয়টা বলি, কমিটমেন্টের জায়গা থেকে আমাদের যে আওয়ামী বিরোধী কমিটমেন্ট বা গেস্টরুম গণরুম বিরোধী কমিটমেন্ট, সেই জায়গায় আমরা আমাদের স্ট্রং ভূমিকা পালন করেছি। আপনি দেখবেন যে এখানে ক্যাম্পাসে একটা জিনিস ইস্টাবলিশ, যে 90-এর পরে প্রায় 28 বছর ডাকসু হয়নি, এটা ইস্টাবলিশ। এটা কখন বন্ধ হয়েছে এবং কোন সময়টাতে আসলে ক্যাম্পাসে গেস্টরুম গণরুম ফিরে এসেছে, এই জিনিস কিন্তু শিক্ষার্থীরা ঐতিহাসিক ঘটনাগুলো জানেন। তারপর হচ্ছে যে এখানে আমি যদি বলি আমাদের জায়গা থেকে, আমরা এখানে আমাদের যে গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে একদম ফিল্ড থেকেই তৈরি হয়েছে। আমাকে হচ্ছে হুট করে কেউ এসে এখানে নেতা বানাই দিয়ে যায় নাই, বা আমি মনোনয়ন পাওয়ার পরে নেতৃত্বের সে বিষয়টা এরকম না। তো সব কিছু মিলে এখানে ক্যাম্পাসে যে ধরনের রাজনীতি আমরা চর্চা করেছি, শিক্ষার্থীর সাথে যে ধরনের কানেকশন, এগুলোর জন্য আশা করি শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবেন এবং তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে চিন্তা করবেন। প্রশ্নটা মনে এরকম যে অন্যদের সাথে কম্প্যারিজন, আমি এভাবে কম্প্যারিজনে যাব না, হয়তো কম্প্যারিজনের মতোই হবে যদিও, এবং শিক্ষার্থীরা যে কাউকে ভোট দিতে পারে। তবে এই লম্বা যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী লম্বা যাত্রায় ছাত্র শিবিরকে যা কিছু ফেস করতে হয়েছে, আমি যদি
10-11 থেকে শুরু করি আর কি। বেশ লম্বা যাত্রা, আমাদের সঙ্গে ছাত্র দলও ছিল এই যাত্রায়, কিন্তু সবচেয়ে বেশি গুমের শিকার হতে হয়েছে আমাদের এই যাত্রায়, সবচেয়ে বেশি ক্রসফায়ার শিকার হতে হয়েছে। স্টিল আমাদের 5 জন সেই সময় শাখা সভাপতি, 7 জন শাখা সভাপতি স্টিল গুম অবস্থায়, আমরা পাই না, কোনো আয়নাগরও খুঁজে পাই নাই, গুম অবস্থায় আছে। লক্ষাধিক মামলা আমাদের নিতে হয়েছে, এবং আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত যেখানে কোনো স্টাডি সার্কেল, পাঠচক্র, কোরআন ক্লাস বা অন্য কোনো আড্ডা যা কিছু দেখতো সাথে সাথে উঠে নিয়ে অস্ত্র মামলা দেওয়া হতো। এবং আমি দেখেছি যে দিন দুপুরে আমি চট্টগ্রাম হাতে মিছিল থেকে মাত্র আমরা মিছিল করছি, তখন ইন্টারে পড়ছি, ধরে নিয়ে গিয়ে সাথে সাথে ক্রসফায়ার, দিন দুপুরে ক্রসফায়ার এবং লাস্ট জেনে ফেলে দেওয়া, এগুলো চোখের সামনে আমরা ফেস করেছি আর কি। এই ফেস করার মধ্য দিয়েও সংগঠন তার জায়গা থেকে পোস্ট 5 অগাস্ট পিরিয়ডে এসে তার কিছু জিনিস জারি রেখেছে, সেটা আমি একটু পরে আলাপে যাচ্ছি। পাশাপাশি জুলাইয়ের যে লম্বা যাত্রা, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেখানে শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কান্ট্রি ওয়াইড একদম সারা দেশে কীভাবে মানে আমাদের ফুল ফোর্স নিয়ে মাঠে নামা, প্রয়োজনে আমাদের একদম প্রত্যেকটা স্পট ধরে ধরে কোঅর্ডিনেট করা, ফিল্ডে কোঅর্ডিনেট করা, ইভেন পলিসিতে বাকের সহ মাহফুজদের যারা আছে যাদের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে একদম জুনের শুরু থেকে 5 জুন থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচি ডিজাইন করা, এক্সিকিউশন, মিডিয়াতে পাঠানো, সব কিছুতে আমাদের সক্ষমতার সর্বোচ্চটুকু হৃদয় দিয়ে চেষ্টা করেছি এটা এঙ্গেজ থাকার। এবং আলহামদুলিল্লাহ সবার সমন্বিত প্রচেষ্টা, ছাত্রদল এখানে অ্যাকোমোডেশন ছাত্রদলের সাথে হইতো, সবার সাথে হইতো, আমাদের সেই জায়গায় পলিসির সাথে, পলিসি এবং ফিল্ডে এই কোঅর্ডিনেশনটা ছিল। তারপরে এসে পোস্ট 5 অগাস্ট সময়ে এসে আমরা আমাদের যে ইন্টারনাল ডিউটি সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছি। নাম্বার 1 হচ্ছে আমাদের মধ্যে বাজে প্র্যাকটিস থাকবে না ইন্টারনালি। বাজে প্র্যাকটিস কি? আমরা কেউ কেউ পিটানো, গ্রুপিং করা, এটা করা, হ্যাঁ, কাউন্সিল দিতে না পারা, নিজের মধ্যে ক্লাস থাকে, গণতান্ত্রিক সমস্যা থাকে, এই জিনিসগুলো আমরা একদম জিরোতে। আমাদের দেখবেন যে এই মাসের জানুয়ারিতেও 1 থেকে 20 জানুয়ারির মধ্যে আমাদের 134টা ইউনিটের সবগুলোতে কমিটি হয়ে গেছে। কোনো ধরনের হোম বিহন সবগুলোর পোস্ট কমিটি সহ সেন্ট্রাল পেজে এখনো পাবেন, টানা সবগুলোতে হয়ে গেছে, কোনো ধরনের ইয়ে নেই। আগামী মাসের জানুয়ারিতে আবার হয়ে যাবে। এর মধ্যে দেখবেন বহু সংগঠনের 2 বছর ধরে কোনো কমিটি নেই, কোনো কাউন্সিল নেই, এটা হইতে পারে দেখবেন। আমরা প্রত্যেকটা টাইম, ইভেন আমাদের সংগঠনের 6 মান্থও চেঞ্জ হয়েছে, জুনে এসেও এই রেগুলারিটিটা হয়েছে। স্টাডি বেস আমাদের একদম টপ টু বটম, কেন্দ্র থেকে একদম ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই পাঠচক্রের প্র্যাকটিস, স্টাডির প্র্যাকটিস, পারস্পরিক একে অপরের রিফর্ম করার প্র্যাকটিস, কারেকশনের প্র্যাকটিস এবং একে অপরকে সাজেশন দেওয়ার প্র্যাকটিস, এই ইন্টারনাল বিউটিতে আছে। এবং সবচেয়ে বড় যেটা প্র্যাকটিস আমাদের সেটা হচ্ছে একে অপরকে ম্যাক্সিমাইজ করা রিসোর্স দিয়ে। ধরেন আমি একটা জিনিস পারি না, আমি ডিবেট পারি না, আমার এক বরাবর ডিবেট পারি, আমার এটা শেখাবে, আমি হায়ার স্টাডিজে যেতে চাই, আমি বুঝি না, যিনি আমার কানাডায় আছে তিনি আমাকে কাউন্সেলিং করবে, মেন্টরিং করবে। আমি বিসিএস যেতে চাই, আমি হয়তো বুঝি না, যিনি ভালো পারে তিনি আমাকে অ্যাকোমোডেট করবে। আমার হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তিনি আমাকে এটা ম্যানেজ করে দেবেন। এই যে আমার যা লিমিটেশন, ফিউচারকে গ্লোরিফাই করতে, আমার ক্যারিয়ারকে মডিফাই করতে, সামনে আগাইতে, এটাকে আমার ইন্টারনাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে ম্যাক্সিমাইজ কিভাবে করা যায়, এবং এই ইন্টারনাল বিউটি থেকে আমরা নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে ম্যাক্সিমাইজ করে সবার জন্য শেখ তানভীর বারী হামিম। আমাকে শিক্ষার্থীরা ভোট দিবে এই কারণে আমি যেটা বিশ্বাস করি সেটাই তুলে ধরি। সেটা হচ্ছে আমি যখন প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখি, প্রথম বর্ষের প্রথম মাসে আমাদের 7 দফা এই যে 7 কলেজ অধিভুক্ত বাতিলের দাবিতে যে মিছিল হয়েছিল সেখানে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফার্স্ট ইয়ার থেকে আজকে মাস্টার্স পর্যন্ত এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি অনুপস্থিত ছিলাম। বরং এমনও গিয়েছে ক্লাস পরীক্ষা দেয়নি কিন্তু আমি হরতালের মিছিল করেছি, অবরোধের মিছিল করেছি, সেটা রাষ্ট্রের সাথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে। এছাড়াও আমি 5ই আগস্টের পরবর্তী সময়ে যেহেতু আর আমাদের আন্দোলন সংগ্রাম নেই, সেই সময় আমি শিক্ষার্থী বান্ধব রাজনীতি করার চেষ্টা করেছি। আমি কমন মেডিয়েট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছি, যেটার মাধ্যমে আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যারা আসে তারা যখন মাস্টার্স করে বেরিয়ে যায় তাদের শরীরে কিন্তু হাজার ধরনের রোগ বাসা বাঁধে। এর কারণ কি? আমাদের নিম্নমানের খাবার সংকট, ভালো মানের খাবার সেখানে নেই। এই জন্য আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প করেছি, কেননা আমাদের সার্বজনীন স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি আমার ক্ষুদ্র পরিসর থেকে চেষ্টা করেছি। এছাড়াও আমাদের ক্যাম্পাস বৈচিত্র্যময়, এখানে আমি যেমন রোজা মাসে কুরআন তেলাওয়াতের আয়োজন করছি, ঠিক একইভাবে সাংস্কৃতিক মনা যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ভিতর থেকে আমি মেধাবীদের অন্বেষণের জন্য বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করেছি। একইভাবে ক্রীড়া যেহেতু আমাদেরকে সুস্থ রাখে, এই জন্য কিন্তু আমি ক্রীড়ার বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও করেছি। সর্বশেষ আমি প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা এসেছে তাদের জন্য আমি একটি এআই এবং রোবোটিক্সের উপর বেসিক সেমিনার আয়োজন করেছি, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। এছাড়াও আমরা একটি নারী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমার ক্ষুদ্র পরিসর থেকে আমি চেষ্টা করেছি। সেটি হলো আমরা বিভিন্ন আর্টস বিল্ডিংয়ের গার্লস কমন রুম এবং এফবিএসের গার্লস কমন রুমে একটি ভেন্ডিং মেশিন স্থাপন করেছি, যেখানে নারীরা খুব কম মূল্যে তারা তাদের যে প্রয়োজনীয়তা সেটা সরবরাহ করতে পারবে। সুতরাং আমরা যেহেতু শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি, ঠিক একইভাবে প্রি 5 আগস্টে আমরা রাজপথে ছিলাম, সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে বলে আমার বিশ্বাস।
একই কাজকে অন্যরাও করছে তো বলছে যে ছোট্ট করে যদি মানে তাদের থেকে আপনি আলাদা কেন? একই কাজ অন্যরাও করেছে, কিন্তু 5ই আগস্টের আগের আমলনামা একটা বিষয় আছে। আমি আমার শিক্ষা জীবন ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছিলাম, শিক্ষার্থীদের পক্ষ হয়ে। কিন্তু অনেকে আছে যারা হলে থেকে রাজনীতি করেছে, হলে থেকে ছাত্রলীগের আনুকল্যে থেকেছে, তারা তো আর তাদেরকে শিক্ষার্থীরা চুজ করবে না এই কারণে, কারণ সংকটময় সময় তারা কিন্তু ফ্যাসিবাদের দোসর হিসেবেই ছিল। মেঘ মোল্লার। প্রথমত এই যেভাবে অন্য কাউকে কেন ভোট দেওয়া যাবে না, আমি বলছি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আসলে আমার দিকটাই বলতে পারি যে আমাকে কেন ভোট দেওয়াটা বেটার হবে আর কি, কারণ আমি এখানে যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে অনেক রাজনৈতিক দ্বিমত মতপার্থক্য থাকার পর আমি ব্যক্তি হিসেবে তাদের সবাইকে অসম্ভব শ্রদ্ধা করি, আমার সবাই অনুজ প্রতিম। এখানে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ক্রাইসিস, সেই ক্রাইসিস হচ্ছে ব্যয় বৃদ্ধির ক্রাইসিস। গত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের হাতের অনেক বাইরে চলে গেছে। এই সংকট সমাধান করার জন্য আপনি যতগুলি অ্যাপ্রোচ দেখবেন, তার প্রত্যেকটা অ্যাপ্রোচ হচ্ছে ওয়েলফেয়ার ভিত্তিক অ্যাপ্রোচ। অর্থাৎ আমি অ্যালামনাইয়ের টাকা নিয়ে এসে এই কাজ করে দিব, আমি নিজের সংগঠনের থেকে অমুক টাকা নিয়ে অমুক করব, বা নানান ফর্মে আমি বিভিন্ন রকম ক্ষয়রাতির মধ্য দিয়ে এটার সমাধান করার চেষ্টা করব। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার এবং আমাদের যে প্যানেল, তাদের অ্যাপ্রোচ এই ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা মনে করি এই প্রত্যেকটা সংকট সমাধানের যেই মানে ফান্ডিং বা সমাধান করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে। মুশকিলটি হচ্ছে আমাদের শিক্ষার দর্শনটি এমন হয়ে গেছে যে আমরা প্রাইমারিলি এই ব্যয় বৃদ্ধিকে এই যে মানে ক্রমাগত ইউজিসির মানে আপনার প্রক্রিয়ার অন্তর্গতভাবে প্রচণ্ড পরিমাণে একটা প্রাইভেটাইজেশনের একটা প্রসেস চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফিসিয়েন্সি বাড়ানোর নামে, আমরা সেটার এগেনস্টে অবস্থান করি। কাজে আমাদের এখানে যত প্রান্তিক মানুষ আছেন তাদের যে শিক্ষার সুযোগ সেটা যদি মানে লং টার্মে কেউ নিশ্চিত করতে পারে, সেটা আমাদের প্যানেল। আর একটা কথা বলবো যে এখানে সবাই অনেক রাজনীতি করেছেন, নানান ফর্মে পলিটিক্যাল স্ট্রাগল করছেন, কারো পলিটিক্যাল স্ট্রাগলকে ছোট করতে চাই না, কিন্তু আমার যেই স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা আসলে শুধুমাত্র যেই বাহ্যিক শক্তি তাদের সাথে না। আপনারা জানবেন যে আমাদের যেই সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমরা কিন্তু এই ফ্যাসিবাদের কোয়েশ্চেনে এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের সংগঠন দুই টুকরা হয়ে গেছে এক পর্যায়ে, এবং সেই পর্যায়ের পরে আমাদের কোনো পলিটিক্যাল পার্টির ব্যাকিং আমাদের সাথে ছিল না। তো মানে আমরা হচ্ছে সেই এলিমেন্ট যারা প্রয়োজনে নিজেদের যেই মানে পলিটিক্যাল আইডিওলজির সাথে ইন্টারকানেক্টেড মানুষ, প্রয়োজনে তাদের এগেনস্টে যায়ও এখানে দেশের জন্য যেটা প্রয়োজন, এখানে জাতির জন্য যেটা প্রয়োজন, এটা এখানে ক্যাম্পাসের জন্য যেটা প্রয়োজন সেটা করব। এবং এখানে আসলে 4টা মানুষ বসে আছে, এদের প্রত্যেকের কোনো না কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন আছে। সো যেহেতু এখানে অনেক পরিমাণে আলোচনা হচ্ছে যে নির্দলীয় প্রার্থী চাই, এমন প্রার্থী চাই যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্যে নাই, সত্যি কথা বলতে পলিটিক্যাল কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশনে নাই, এরকম একমাত্র মানুষ আমি। সো যদি আসলেই আপনাদের মনে হয় যে আপনারা এমন একজন নির্দলীয় ক্যান্ডিডেট চান, যেই ক্যান্ডিডেট আদতে আবার আদর্শবিহীন না, তার একটা আদর্শ আছে কিন্তু তার কোনো দল নাই, ফলে তার অন্য কোনো দলের কাছে কোনো কমিটমেন্ট করে এসে এখানে নির্বাচনটি করতে হচ্ছে না, এবং যে সত্যি এখানে ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে, যে এখানে সত্যি মানে এই যে ইউজিসির নীতি তার বিরুদ্ধে এবং একটা ইনক্লুসিভ ক্যাম্পাসের পক্ষে দাঁড়াবে, তাহলে আমাকে ভোট দিন। বাকিটা সবাই আবার ছোট ভাই যে কেউ ভোট দিতে পারেন। গুড, থ্যাংক ইউ। এবার আপনারা আমি শুনতে চাই যে আপনাদের নিজেদের বা প্যানেল থেকে কর্মসূচি কী ধরনের প্রোগ্রাম আপনারা ছাত্রদের সামনে নিয়ে যাচ্ছেন, যার ভিত্তিতে তারা আপনাদেরকে ভোট দিতে পারে আগামী 1 বছরের জন্য। ফরহাদ, আমাদের এখানে প্যানেলের ডাইভার্সিটিগুলো দেখলে বোঝা যাবে যে সামনে 3 মিনিট করে। যেমন আমাদের আরমান হোসেন, যিনি আমাদের স্পোর্টসে প্রতিনিধিত্ব করছেন, আমাদের কনসার্ন ছিল যে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যে সেলফ ডিফেন্স, যারা যে টর্চারের শিকার হয় বা অন্য কিছুর শিকার হয়, প্রত্যেককে শিক্ষার্থীকে ক্যাপেবল করে তোলা, তার যে প্রাইমারি ডিফেন্সগুলো শেখানো, এটা আমরা ওনার উদ্যোগে প্রশাসনের সাথে হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা হলের ভিতরে নারী শিক্ষার্থীদের মানে ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে মোটামুটি প্রতি হলে বেশ বড় সংখ্যক শিক্ষার্থীকে লম্বা প্রায় 2-3 মাস সময় নিয়ে এটা শেখানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ চলেছে। এটা আমরা আরও ম্যাক্সিমাইজ করতে চাই। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা নারী শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থীরাও বটে সেলফ ডিফেন্সের কর্মসূচির আওতায় আসবে, তারা একদম প্রাইমারি যে শিক্ষাগুলো থাকবে। এবং আমাদের এই জায়গায় আরেকটা বড় প্ল্যান হচ্ছে যে ফিমেল হলেও তো জিমনেশিয়াম নাই, আবার যে জিমনেশিয়াম ইউনিভার্সিটি ইয়াতে আছে আমাদের সেন্ট্রালি, সেখানে ফিমেল ফ্রেন্ডলি না, তাদের জন্য আলাদা করে সামগ্রিক ব্যবস্থাপনা, ইভেন জুডো কারাতে সেন্টারটাও তাদের ফ্রেন্ডলি আলাদা একটা পরিবেশ থাকে, যাতে করে তারা সব কিছু তাদের পরিসরে শিখতে পারে এবং পরিসরে প্র্যাকটিস করতে পারে, সেই জায়গাটা দরকার। এটা আমরা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনি দেখবেন আমাদের একজন যে প্রার্থী, যে ল অ্যান্ড হিউম্যান রাইটস দাঁড়াইছে প্রার্থী, ল অ্যান্ড হিউম্যান রাইটস পদপ্রার্থী জাকারিয়া, তার পুরো লাইফটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাওয়ার যেদিন যে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে তার ইউনিটে, ওই দিন থেকে ছাত্রলীগের মারি খাওয়া শুরু আর কি তার।
ওই দিনে তাকে পিটানো, এরপর থেকে পুরো লম্বা সময় তার গিয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে ভয়েস রেজ করা এবং ইভেন তার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট, পরবর্তীতে মোট কোর্ট, ইন্টারন্যাশনাল মোট কোর্টে যাওয়া। এমন তার একটা কমিটমেন্ট আছে এখানে। কমিটমেন্টটা হচ্ছে এখানে আমরা যত রকমের আইনি সহযোগিতা দরকার সেগুলো খুবই ফাংশনাল লেভেল নিয়ে যাওয়া। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি নারী শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দেয় যে অমুক হচ্ছে ফিজিক্যালি টর্চার বা সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অভিযোগ যায়, অভিযোগ পেন্ডিং হয়ে পড়ে থাকে। এটা কোনো মানে এটা আবার একটা চক্র, সিন্ডিকেটেড চক্র এটা কোঅর্ডিনেট করে, কীভাবে করে এটা কোনো রকম একটু জিয়ে রেখে পরবর্তীতে এটা মানে পেন্ডিং রেখে দেওয়া যায়। আমাদের নারী শিক্ষার্থীরা এটার পাচ্ছে না। আর এটা হচ্ছে ড্রেস নিয়ে, এই জিনিসটা আমরা একটা ভালো সেল করা এবং এটা সলিউশনে যাওয়া। আবার মোরাল পলিসি নিয়ে, মোরাল পলিসি 2 ক্যাটাগরি চলছে। এটা হচ্ছে যারা বোরকা পরে, হিজাব পরে, তাদেরকে এতে বলা হচ্ছে যে তোমার বোরকা পরা যাবে না, এটা কেন পড়ছে, এই পোশাক ভালো না, এটা খোলো। আবার কেউ অন্য যে তার ফ্রেন্ডলি ড্রেস পরছে, কেউ আবার তার বিপরীত মোরাল পুলিশিং করছে। এই 2টা পুলিশিংই খুবই ডেঞ্জারাস। এখান থেকে এসে যার যে পোশাকের অভ্যস্ত, যিনি যেটাতে ভালো বোধ করেন সেটাতে পড়বে। আপনি পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো ওয়ে আউট বের করতে পারেন, মোরাল পুলিশিং করার দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই। তো এই জিনিসটাকে একদম জিরোতে নিয়ে আসা, কোনো দিক থেকে যাতে কোনো ধরনের মোরাল পুলিশিং না হয়। আর এর বাইরে আমাদের প্রার্থীদের মধ্যে আমরা যেমন একজন আছে যে ওদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করছে, রায়হান উদ্দিন। সে নানান প্রশিক্ষণ দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আমরা চিন্তা করছি যে ফার্স্ট ইয়ারে যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2 ভাগে ভাগ করার চিন্তা করা যায়। আমরা চিন্তা করেছি যে শিক্ষার্থীরা প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে আসে, তাদের 5 ইয়ার 5 বছর ব্যাপী প্ল্যানটা কেমন হবে, কোন বছর শিখবে, 1 বছর সে ইংরেজি শিখবে, ভাষা শিখবে, কম্পিউটার শিখবে, এটা শিখবে, এটা শিখবে। আবার তার জব পিরিয়ডের কাছাকাছি যাওয়ার পরে সে যে হায়ার স্টাডিজে যাবে অথবা জবে যাবে অথবা সামগ্রিক তার রিসোর্স, তার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য যা করা দরকার সেটা আমরা আসলে চিন্তা করছি। আমরা ছাত্র দলের পক্ষ থেকে এখনো কোনো ইশতেহার আনুষ্ঠানিকভাবে দিইনি, তবে আমাদের ইশতেহারে প্রতিফলিত হবে এমন কিছু বিষয় যেটা আমাদের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনে 5টি মৌলিক অধিকার স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবে। কেননা একজন শিক্ষার্থী যখন তার এই 5টি মৌলিক অধিকার ক্যাম্পাসে এসে উপভোগ করতে বঞ্চিত হয় উপভোগ থেকে, তখন কিন্তু সে তার গ্র্যাজুয়েশন শেষে একজন দক্ষ জনসম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারেন। আপনি জানেন যে রাষ্ট্রের সবথেকে বিনিয়োগ কিন্তু এই সকল পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পিছিয়ে। তো রাষ্ট্র কেন বিনিয়োগ করে? এই শিক্ষার্থীকে একজন দক্ষ জনসম্পদে রূপান্তরিত করবে, এটা কিন্তু মেইন লক্ষ্য। সুতরাং এইটা করতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের এইখানে যে 5টি মৌলিক অধিকার শিক্ষার্থীরা ভালোভাবে উপভোগ করতে পারছে না। ঠিক একইভাবে আপনি জানেন আমাদের প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সমস্যা হলো আবাসন এবং খাদ্য সংকট। আবার আপনি 3rd ইয়ার বা 4th ইয়ার বা মাস্টার্সের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে তারা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা করে। তো আমাদের একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে আসবে তার কিন্তু ভালো মানের খাবার থেকে সে বঞ্চিত হয়। সুতরাং এই ভালো মানের খাবার নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে ডাকসুর তত্ত্বাবধানে যদি ভর্তুকির প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা সেই দাবি তুলব। একইভাবে যদি সঠিক মনিটরিংয়ের অভাবে আমরা নিম্নমানের খাবার পাই, সঠিক মনিটরিংয়ের জন্য কিন্তু আমরা দাবি তুলব। ঠিক একইভাবে আপনি জানেন যে আমাদের ক্যাম্পাসের যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে টিউশনি করাতে যায়। সেই ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন কাজে যায়, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যার শিকার হয়। সেই ক্ষেত্রে তারা একটা কাজ করে, সেটা হচ্ছে তারা যে আমাদের জানাবে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে, তারা একটা নির্দিষ্ট কোনো গ্রুপ বেছে নেয়, কিন্তু সেটা লেন্দি প্রসেস। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে একটি হেল্পলাইন চালু করব, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা ঢাকার যে কোনো প্রান্তে যখন যে কোনো সমস্যার সম্মুখীন হবে তারা যেন তাৎক্ষণিক প্রতিকার পায়। ঠিক একইভাবে একটি নারী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণের জন্য আমরা আমাদের ক্যাম্পাসে নারীদের পোশাকি স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য যা যা করণীয় সেগুলোই আমাদের ইশতেহারে মূলত প্রতিফলিত হবে। আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের যেই প্যানেল এবং আমাদের যে ইশতেহার তা মূলত হবে ক্যাম্পাসকে একটা ভারসাম্যপূর্ণ এবং গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ইশতেহার। আমরা বলতে চাচ্ছি ডেমোক্রেটিক একটা ক্যাম্পাসের কথা, আমরা বলতে চাচ্ছি ইকুইটেবল একটা ক্যাম্পাসের কথা, যেখানে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্কে আরও অনেক বেশি ইকুইটেবিলিটি থাকবে। আমাদের এখানে শিক্ষার্থীরা মূলত শিক্ষকদের দাস হিসেবে পরিগণিত হয়। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করেন, কিন্তু আপনার আত্মসম্মান থাকবে এরকম কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে নেওয়া হয় না। এই জন্য আমরা দেখতে পাই প্রথম বর্ষে যেই শিক্ষার্থীটি একটা বিশাল পরিমাণে প্রতিবন্ধকতামূলক পরিবেশ ফেস করে একটা কঠিন ভর্তি পরীক্ষা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে আসলেন, পরবর্তীতে সেই শিক্ষার্থীটি আর পড়াশোনার বিষয়ে কোনো আগ্রহ থাকছে না। কেন? কারণ এখানে শিক্ষক শিক্ষার্থীদের যেই সম্পর্ক সেই সম্পর্কে কোনো ভারসাম্য নেই। আমরা এমন ইশতেহার আনবো যে ইশতেহারের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক সেই সম্পর্কের এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে আমরা ক্যাম্পাসে নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে ভারসাম্য চাই। এটা কিভাবে হতে পারে যে একই বিশ্ববিদ্যালয়ে যারা পুরুষ শিক্ষার্থী তারা যদি ক্যাম্পাসের বাইরেও হন, তারা কোনো একটা ছেলেদের হলে রাত 2টার সময় প্রবেশ করতে পারেন, অথচ একজন নারী শিক্ষার্থী তিনি যদি একটা অন্য
হলের হন বা কোনো একটা নির্দিষ্ট হলের অনাবাসিক শিক্ষার্থীও হন, তিনি সেই হলের আবাসিক না হলে সেই হলটিতে প্রবেশ করতে পারেন না। কাজে নারী এবং পুরুষের যেই ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক বৈষম্য নানানভাবে তৈরি করে রাখা হয়েছে, আমরা সেগুলোর বিরুদ্ধে লড়াই করব। প্রচুর পরিমাণে কালচারাল ডিসক্রিমিনেশন অবাঙালি যে সকল সম্প্রদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদেরকে ফেস করতে হয়, সেটা যেমন আদিবাসীদের ফেস করতে হয়, সেটা তেমন বিহারিদের ফেস করতে হয়, অন্য সকল জাতিগোষ্ঠীকে ফেস করতে হয়। এই কালচারাল যেই ডিসক্রিমিনেশন, সেই কালচারাল ডিসক্রিমিনেশন থেকে উত্তরণ করার জন্য যে পলিসি, তা নিয়ে আমরা কাজ করব। এবং আমরা মৌলিকভাবে যেহেতু আমরা খাদ্য এবং বাসস্থানকে একটা রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব বলে মনে করি, কাজে আমরা কোনো রকম খয়রাতির মধ্য দিয়ে না, কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে দিয়ে না, অন্য কোনো রিসোর্স মোবিলাইজেশনের মধ্য দিয়ে না, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিভাবে তার বাজেটের মধ্যে এই জিনিসগুলিকে নিশ্চিত করতে বলা যায় তাই নিয়ে কাজ করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডাকসুতে যারাই যে কমিটমেন্ট করছেন, সেই কমিটমেন্টগুলো প্রাইমারিলি নির্ভর করবে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন হয় কিনা তার উপর। আমরা ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাপারে হাইপার ফোকাস থাকবো। বাকির জি, আমরা এই আমাদের যে ইশতেহার এখন আমরা অফিসিয়ালি প্রকাশ করিনি, আশা করি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমরা সেটি প্রকাশ করব। তবে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং একই সাথে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তো তারই লক্ষ্যে ডাকসু হচ্ছে এবং সেখানে আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি বলি বা আমাদের পর্যালোচনা আছে এই ক্যাম্পাস নিয়ে। তো সেখানে আমাদের প্রধান সমস্যা মনে হয় যে ক্যাম্পাসে সেটা হচ্ছে সিটের সংকট। একটা আবাসিক ক্যাম্পাসে এখানে সিটের সংকট, তার কারণটা হচ্ছে আমরা দেখেছি এই সিটকে পুঁজি করে কিন্তু ফ্যাসিবাদ হয়েছে, ছাত্রলীগ হয়েছে, তারা এখানে তাদের ক্ষমতা প্র্যাকটিস করতো। তো আমরা সেই জন্য বলছি 1 স্টুডেন্ট 1 বেড পলিসিতে আমরা এই সিটের সমস্যার সমাধান করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের এটা আসলে খুবই সম্ভব। আমাদের কাছে এটা মনে হয় যে শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে সমাধান করা হয়নি। তো এইবার আমাদের কাছে সেই সুযোগ আছে এবং আমরা সেটা সমাধানে কাজ করে যাব। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক রূপান্তর দরকার, যেহেতু আমরা একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই। তো একাডেমিক যে রূপান্তর, সেখানে বিশেষ করে একাডেমিয়ার যে কিছু পলিসি সেগুলো চেঞ্জ করতে হবে। প্রথমত শিক্ষক নিয়োগ, আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা একটু হ্যাজি এবং বেশিরভাগ ক্ষেত্রেই পলিটিক্যালি শিক্ষক নিয়োগ হয়। তো সেটা নিয়ে আমরা চাই যে শিক্ষক নিয়োগটা স্বচ্ছ হোক এবং একই সাথে শিক্ষকদেরকে টিচার্স ইভ্যালুয়েশন মেথডে নিয়ে আসা হোক, যাতে শিক্ষকরাও ক্লাসে পাঠদানে আরও বেশি মনোযোগী এবং সেন্সিবল হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় চাই, সেখানে আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গবেষণার জন্য যে বিষয়গুলো অ্যাক্সেস করতে হয়, আমরা দেখি যে অনেক কিছুই আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনঅ্যাভেলেবল, সেগুলো আমরা অ্যাক্সেসের জন্য আমাদের উদ্যোগ নিব। আর এর সাথে সাথে আমরা আরও কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে একটা বাংলাদেশি সংস্কৃতি সেখানে নির্মাণের জন্য। সেটাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই এখনকার যে নতুন প্রশাসন, তাদেরকে আমরা আসলে সেইভাবে উদ্যোগ নিতে দেখিনি। তো এখানে আমরা যদি নির্বাচিত হয়ে আমরা সেই উদ্যোগগুলো নিব। আমরা বলেছি তো মধ্যে যে আমরা হলগুলোতে মিনিপ্লেক্স গঠন করব, একটা সেন্ট্রাল একটা কালচারাল হাব তৈরি করব এবং সেখানে আমরা সিনেপ্লেক্স গঠন করব এবং এছাড়াও ক্যাম্পাসে আমরা হচ্ছে যে মিউজিয়াম গঠন করব। আর এখানে নারীদের যে বিষয়টি আসছে, সবাই বলছে নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস এবং নারীদের আবাসন সমস্যাকে আমরা প্রায়োরিটাইজ করব এবং নারীদের হলগুলোতে বিনোদনের নানা ধরনের ব্যবস্থা থাকবে। আর বাসে বা অনাবাসী যেসব শিক্ষার্থী আছে, তারা ক্যাম্পাসে এসে বেশিরভাগ আমার যেসব ফ্রেন্ডস আছেন, তাদের একটা জিনিস কমন প্রবলেম হচ্ছে তাদের গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ক্যাম্পাসের খাবার ব্যবস্থাপনার তারা সবচেয়ে বড় ভোগান্তিটা তারা ভোগে এবং সেই জন্য আমরা একটা ফুড পয়েন্ট আইডিয়া আমরা নিয়ে আসছি। সেটা প্রত্যেকটা হলে একটা ফুড পয়েন্ট থাকবে এবং যেসব জায়গাগুলোতে লোক সমাগম হয়, যেমন কার্জন মুকাররম, মোতাহের, টিএসসি, এইসব জায়গাগুলোতে কলাভবন, একটা ফুড পয়েন্ট থাকবে এবং ফুড পয়েন্টগুলো কাইন্ড অফ সেম টাইপ হবে। যেমন দেখবেন KFC সেম টাইপ, সব জায়গায় তার সেম ব্র্যান্ডিং, তো এরকম সেম টাইপ ফুড পয়েন্ট থাকবে এবং সেম টাইপ আইটেম সব জায়গার মধ্যে থাকবে এবং সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাক্সেস করতে পারবে। আর আপনি দেখবেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সিস্টেম, রেজিস্টার ভবন থেকে শুরু করে হল এবং ডিপার্টমেন্টে, সেটা এখনও অনেক জায়গায় পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমে রয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা এর জন্য নানা ধরনের ভোগান্তিতে ভুগতে হয়। আমরা মনে করছি যে একটি মাত্র কার্ডের মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান করা সম্ভব এবং পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করার জন্য আমরা আমাদের প্রস্তাবনা রাখবো। মেঘমাল্লা, জুলাই অভ্যুত্থানে ছাত্ররা বিভিন্ন হল থেকে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে দাবি তুলে এবং তাদের 9 দফা তো এরকম একটা অন্তর্ভুক্ত করা হয় দাবিটি, কিন্তু অভ্যুত্থানের পরই শিক্ষার্থীদের এই দাবির বিপক্ষে আপনি একটা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনকে আপনি অপ্রকাশ্য শিবির এই আন্দোলন করছে এমন একটা দৃষ্টিভঙ্গিও দেখিয়েছেন। সো তার মানে কি জুলাই 15-তে ছাত্রলীগকে বিভিন্ন হল থেকে বের করা হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, সেটা শিবির করেছিল, সাধারণ শিক্ষার্থীরা করেনি? এটা তো কি বলে আব্দুল কাদেরই বলছে যে নবম দফার যে 7ম দফা সেটা ফরহাদের লেখা।
ফরহাদ বলছে এইটার মেয়াদ ছিল আওয়ামী লীগ যাওয়ার আগ পর্যন্ত, কারণ তখন আওয়ামী লীগ হচ্ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে মেরে পিটিয়ে তাড়াইছে, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফেরত আসতে পারে তাহলে এটা উসুল করে ছাড়বে। এমন হইতে পারে যে সরকার পড়লো না, যদি সরকার না পড়ে এবং ছাত্রলীগ টিকে থাকে তাহলে ছাত্রলীগ যদি কোনোভাবে হলগুলিতে ফেরত আসতে পারে তাহলে ছাত্রলীগ হচ্ছে হলগুলো আবার দখল করবে, ছেলেদের ভয়াবহ খারাপ অবস্থা হবে। ওকে, ফেয়ার। তাহলে এখন তো ছাত্রলীগ নাই, তাহলে 5ই আগস্ট চলে গেছে। যারা বলতেছে হলে রাজনীতি চাই না, শিক্ষার্থীদের দাবি হচ্ছে হলে রাজনীতি চাই না, কোন হলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে গত 30 বছরে কখনো রাজনীতিবিহীন ছিল না, বা 30 বছর বললাম কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছিল কিনা সন্দেহ। প্রশ্নটা হচ্ছে এখানে অবস্থানটা একদম পলিটিক্যালি কারেক্ট অবস্থান। আমি পপুলিজমে আগ্রহী না, যে হচ্ছে আমার এই মুহূর্তে এই পজিশনটা একটা পার্টিকুলার মানে ছাত্রদের কাছে যদি অজনপ্রিয় হয় আমার কোনো আপত্তি নাই, কারণ 2 বছর 4 বছর 5 বছর পর তারা বুঝবে যে কে এখানে একটা পলিটিক্যালি কারেক্ট অবস্থান নিয়েছিল আর কে আমাকে এখানে ম্যানিপুলেট করার জন্য আমার একটা সাময়িক সেন্টিমেন্টকে কাজে লাগায় আমাকে একটা ভুল দিকে ধাবিত করছিল। কথাটা খুব সহজ। হলগুলিতে প্রত্যেকটা সংগঠনের শিক্ষার্থীরাই আবাসিক উপায়ে থাকে, তো তারা যখন থাকে তারা অবশ্যই তার আশেপাশের যে মানুষ তাদেরকে পলিটিক্যালি তার যে আইডিওলজি সেই আইডিওলজিতে মোটিভেট করার চেষ্টা করে। এবার যখনই সেই সংখ্যাটা 1, 2 থেকে 5, 7 হয়ে যায় তার মানে হচ্ছে ওই হলে ওই আপনি বলেন আর না বলেন ওই হলে ওই সংগঠনের একটা কোর আছে। এখন সেটাকে ফরহাদরা টিম হিসেবে অভিহিত করতে পারে, ছাত্রদল কমিটি হিসেবে অভিহিত করতে পারে, এইটার নাম টিম বা কমিটি বা আমি জানি না বাকেররা কি হিসেবে অভিহিত করে, কিন্তু এটার একটা নাম থাকতে পারে আর কি। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকুলার যেহেতু ছাত্র সংগঠনগুলি রাজনীতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, এখন সেটা তো বিশ্ববিদ্যালয় পর্যায়েও রাজনীতি তাহলে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা কি করতেছি এখানে? আমরা এখানে কেন বসে আছি? আমরা তো 4জন 4টা ছাত্র সংগঠন করি। সো এটা কোনো কনসিস্টেন্ট পয়েন্ট হইতে পারে না। আমার পয়েন্টটা হচ্ছে একটু যদি শেষ করতে পারি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন আমার রাজনীতি আছে তার মানে এর এক্সটেনশন হিসেবে হলে রাজনীতি থাকবেই। আমরা যতদিন ধরে হলে রাজনীতি থাকবে না থাকবে না এই আলোচনাটা করতেছি, ততদিন যদি আমরা হলে রাজনীতিটা কেমন হবে সেই বিষয়ক একটা চার্টার বা কনসেনসাসে যাইতে পারতাম, তাহলে আজকে ডাকসু নির্বাচন যেখানে হল সংসদে নির্বাচনও হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে হলে রাজনীতি থাকবে কি থাকবে না এই বোকা আলোচনাটা আমাদের করতে হবে না। 2019 সালে ডাকসু নির্বাচনের সময় একটা বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যে প্রায় সবাই ছাত্রলীগ যেন ডাকসুতে না আসতে পারে, ছাত্রলীগকে ঠেকাও এরকম একটা ভাব ছিল। সো এবার আপনাদের সবার মধ্যে এরকম কোনো বা অধিকাংশের মধ্যে এরকম কোনো বিষয় আছে কিনা, সেটা আদর্শিক হতে পারে, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্ন হতে পারে, কিন্তু গোপনে বা অলিখিত কোনো ঐক্য আছে কিনা? আচ্ছা, না এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই খুবই উদার তার রাজনৈতিক ধারা চর্চা করছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতগুলো ছাত্র সংগঠন আছেন ক্রিয়াশীল সবাই রাজনীতিটা করছেন এবং বেশিরভাগই তাদের প্যানেল নিয়ে এসেছেন। তো এবং এই ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেজ উদ্দীপনা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে এবং তারাও আমাদের সাথেও কথা বলছেন, যারা ইলেকশন অনেক জেনারেল স্টুডেন্ট ইলেকশন করছেন। তো এটা আসলে এরকম কাউরে ঠেকাও বা কাউরে জিতাও এই ধরনের কোনো পজিশন নেই। তবে এখানে হামিম ভাইয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটা জিনিস আছে যে হামিম ভাই বেশ কয়েকটা আচরণবিধি লঙ্ঘন করলো, বাইরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এটা হামিম ভাই খুবই ব্যক্তি হিসেবে ভালো মানুষ, কিন্তু ভাই যতটুকু আমি বুঝলাম যে ভাই অনেক কিছু জানতেন না, মনে হয় আচরণবিধিটা পড়ে নাই। তবে মানে এটা আসলে অনেকের মধ্যে শঙ্কা তৈরি করছে, আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে আর কি, যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত নিরপেক্ষ একটা ইলেকশন দেয় কিনা। বিশেষ করে আমি ইতিমধ্যে বেশ কয়েকবার কথাটা বলেছি, বাট বলতে চাই নাই, বলতে আজকে চাই নাই এখন। আপনি যেহেতু কোশ্চেনটাই ওরকম এসেছে সেজন্য বলতে হয়েছে আর কি। তো আমরা আসলে সবাই মিলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা নির্বাচন চাই এবং একটা নিরপেক্ষ নির্বাচন চাই। এখানে আসলে কাউকে ঠেকাও বা কাউকে জিতাও এখন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি দেখিনি, বাট এখানে শুধুমাত্র একটা জায়গায় আমি কনসার্নটা জানিয়েছিলাম আর কি। ফরহাদ একটু বলবেন যে শিবির সম্পর্কে কিছুটা মেঘমল্লারের কথা এসছে, বাকেরদের দলের কাদেরের যিনি ভিপি প্রার্থী তার কিছু বক্তব্য এসেছে, এই যে অপ্রকাশ্য রাজনীতি, প্রকাশ্য অপ্রকাশ্য, আপনারা ছাত্রলীগের মধ্যে ছিলেন, আবার অভ্যুত্থানের পরে শিবির হয়ে গেছেন, শোনা যায় যে কথিত আছে যে আপনারা অনেক প্রার্থী দাঁড় করিয়েছেন এবার যারা অরাজনৈতিক সংগঠনের নয়, কিন্তু আসলে শেষ পর্যন্ত আখেরে আপনাদেরকে একটা সুবিধা দিতে পারে, অথবা আপনারা সুবিধা না করতে পারলে তারা যেন একটা সুবিধা পায়। মানে এই সব অভিযোগ, এগুলো কি কেবলই অভিযোগ বা আপনাদেরকে আন্ডারমাইন মেলাইন করবার জন্য, না এর কিছু সত্যতাও আছে? এখানে আমি মেঘদার কথা আর আবু বাকের কিংবা কাদেরের কথা আমি একটু অন্যভাবে দুইভাবে দেখবো, বাট সময় আপনার জন্য 2 মিনিট। আচ্ছা, মেঘদা সবসময় বিরোধিতা করবেন, এটা খুবই স্বাভাবিক। মেঘদা টকশোতে আসবেন, মিটিং থেকে বয়কট করবেন। মেঘদা এখানে বলবেন আমরা হচ্ছে একটা পলিটিক্যাল কনসেনসাসে আসা দরকার, কিন্তু মিটিংয়ে ঢুকবেন না, বের হয়ে যাবেন, কনসেনসাস আর হবে না, ঝামেলা হবে, এগুলো এটা মেঘদাদের স্ট্যান্ড। আর আব্দুল কাদের কিংবা আবু বাকের কিছু বললে সেটা অন্য আলাপ। আব্দুল কাদের কিংবা আবু বাকেরদের সাথে আমাদের তো সেই
মানে ওই যে জুলাই পূর্ববর্তী সময়টা তো আমাদের বহু সাক্ষাৎ হতো, বহু কথা হতো। মাহফুজ নাহিদদের সাথে আমার এখনো মনে পড়ে, নাহিদ ভাইয়ের সাথে আমার সিটিং হয়েছে, ওই যে ল ফ্যাকাল্টিতে একটা আক্রমণ হয়েছিল, ছাত্রলীগ আক্রমণ করেছিল, এটা কীভাবে প্রতিরোধ করা যায়। আমি তখন শিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি তখন গিয়েছিলাম, নাহিদ ভাই ছিল, তাদের আক্তার ভাই ছিল, টিম দেখা করে কীভাবে আমাদের প্রতিনিধি অংশগ্রহণ ছিল। হাসপাতালের সাথে দেখা হয়েছে, হাসপাতালে আমার বাকারের সাথে দেখা হয়েছে, হাসপাতালে ডিএমসিতে যখন নিয়ে গেছে। তারপর প্রত্যেকটা পরিস্থিতিতে 5 জুন থেকে একদম আন্দোলনকে পুরোটা করার জন্য আমাদের থেকে যতভাবে কোঅপারেট করা যায়, একদম ফিল্ডে, পলিসিতে, মিডিয়াতে, অন্যান্য জায়গায় রিসোর্স দিয়ে আমরা তো করেছি। এরপরে যদি পলিটিক্যাল জায়গাতে কেউ বিরোধিতা করতে পারে আমি রেসপেক্ট করি। আমাদের একটা স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে আমাদের প্যানেলে দেখবেন বেশ কয়েকজন প্যানেলিস্ট যারা কয়দিন আগে শিবিরের সমালোচনা করছে, এখনও মিডিয়াতে সমালোচনা করে। আমাদের একটা স্ট্যান্ড হচ্ছে কেউ আমাদের বিরোধিতা করে তাকে আমরা বুকে জড়াই ধরবো, কেউ আমার গালি দিলে আমি বুকে জড়াই ধরবো, তার প্রতি আমি কোনো ধরনের বিরোধিতা দেখাবো না। ম্যাকদা আমাকে বিরোধিতা করবে, পাখির বিরোধিতা করবে, তবুও আমরা পারস্পরিকই নিষ্ক্রিয়তা থাকবে। ইভেন আমার প্যানেল অ্যাক্সেস দেবো, আমার প্যানেলও এরকম লোকজন আছে, আমি কনসার্ন না। পরের সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ওই যে রাজনীতির নানান ডাইমেনশন নিয়ে আমরা যখন সাদিব ভাই বহুবার বলছি, সেটা গত বছর থেকে, বিরাজনীতি হইলো ফ্যাসিবাদের ভাষা। আপনি যখন কাউকে রাজনীতি করতে দেবেন না, এটা ফ্যাসিবাদের ভাষা। বারবার যখন কিছু করলে বলবেন এটা করা যাবে না, এটার ওই ধরনের ইস্যু, মানে এটা চ্যারিটি পলিটিক্স, আবার নিজে করলে এটা চ্যারিটি পলিটিক্স না, আবার কেউ একটা কোনো একটা প্রতিবাদ জানেন না, এটা প্রতিবাদ জানানো উচিত হয় নাই, আবার বলবেন না আমরা একসাথে সমাধান করবো, মেঘদা বলবে না আমরা বসবো না, আমরা উঠে চলে যাবো এখান থেকে। এই যে নানান, এটাও করবেন না ওটাও করবেন না, দাঁড়াইলে দোষ বসলে দোষ, এরকম করলে যদি সকাল বিকাল ওই যে মানে শিবিরোফোবিয়া ভোগেন, সকাল বিকাল শিবির মাথায় কারো মাথায় ঢুকতে থাকে, তাহলে কখনো সমাধান হবে। আগে মাইন্ডটা ফ্রেশ করতে হবে, যে আমরা একসাথে বসতে চাই। হামিম, আমি সময় নিয়ে আর হামিম, আপনার কাছে আমার প্রশ্ন যে একটা সাধারণভাবে পারসেপশন, এটা যে এই পারসেপশন যে মিলবে তাও না, যে নেক্সট ন্যাশনাল ইলেকশন হলে হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারে। ধরেন আপনারা ডাকসু ইলেকশনে হেরে গেলেন, অন্য যে কেউ জিতলো, আপনারা দল, রাষ্ট্র ক্ষমতায় আপনার দল, আপনারা কি ডাকসুকে কার্যকর করতে দেবেন কিনা? অথবা ধরেন আপনারা ডাকসু ইলেকশনে জিতলেন, আপনার দল রাষ্ট্র ক্ষমতায় আছে, তখন আপনারা আসলে ওই সরকারের তল্পিবাহক হিসেবেই কাজ করবেন, কিন্তু দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক চেতনা, বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া, তার পক্ষে আপনারা থাকবেন কিনা, নাকি সরকার যেদিকে চায় সেদিকেই আপনারা? দেখুন, ডাকসু নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত করে। সুতরাং আমরা ডাকসুতে নির্বাচিত হতে পারলাম না, সেক্ষেত্রে অন্য কেউ নেতৃত্ব দিল, তিনি অবশ্যই একটি সুষ্ঠু ডাকসু হলে তিনি অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সেখানে যাবেন। সুতরাং তাকে যে কার্যকরী হতে দেবো না এরকম কিছু না, কেননা এই বিশ্ববিদ্যালয়ে 39,775 জন ভোটার, তাদের ভোটেই তিনি নির্বাচিত হবেন। ঠিক একইভাবে যদি আমাদের যদি শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা নির্বাচিত হয়ে ডাকসুতে নেতৃত্ব দিই, সেক্ষেত্রে আমরা কেন সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করবো? বরং স্টুডেন্ট পলিটিক্স সবসময় কিন্তু এন্টি এস্টাবলিশমেন্টের পক্ষে। শুধু আমাদের যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে, সরকারের চোখে চোখ রেখে যদি আমাদের শিক্ষার্থীর বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা রাজপথে অবস্থান নিব। শুধু শিক্ষার্থীদের প্রশ্ন, দেশের গণতান্ত্রিক ইস্যু, দেশের গণতান্ত্রিক ইস্যু আমরা যখনই দেখবো, আমরা দেখেন আমরা গত 17 বছর কিন্তু দমন নিষ্পেষণের ভিতর ছিলাম, গণতন্ত্র হরণের বিপক্ষে ছিলাম। সুতরাং আমরা ছিলাম মজলুমরা কিন্তু কখনো জালিম হয় না। সুতরাং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে গণতন্ত্রের যখনই সংকট দেখবো, গণতন্ত্রের পক্ষে। আমি একটু বিট টায়ার্ড, আমি এখন একটু আমাকে সহযোগিতা করবার জন্য আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে বাকি 3 জনের যে কোনো একজনকে বেছে নেবেন, তাকে একটি প্রশ্ন করবেন এবং যাকে প্রশ্ন করবেন তিনি 1 মিনিটের মধ্যে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন ফরহাদ করবেন, যে কোনো এই 3 জনের যে কোনো একজনকে একটি প্রশ্ন করবেন এবং উত্তরদাতা 1 মিনিটের মধ্যে উত্তর দেবেন। আমার যেহেতু প্রিয় মানুষ হামিম, আমি হামিমকে প্রশ্ন করি। ওকে, শিওর। সেটা হচ্ছে ব্যক্তি হামিম বা নির্বাচিত জিএস হামিম বা পদপ্রার্থী জিএস হামিম, যেভাবে বলি কেন, সেই হামিম কি বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যেতে পারবে যদি যেতে হয়? আমার বিশ্বাস, যেহেতু আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বিএনপি কখনো বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। যদি নিয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশের জনগণের বিপক্ষে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তের বিরোধিতা আমরা করবো। এবং যদি ক্যাম্পাসে এরকম ইস্যু হয় যে আপনি নির্বাচিত জিএস ধরেন এবং বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এবং বড় কোনো একটা সিদ্ধান্তের বিপরীতে শিক্ষার্থীদের পালস আছে, আপনি কি তখন শিক্ষার্থীদের সাথে গভর্নমেন্টের বিরুদ্ধে যাবেন, নাকি আপনি শিক্ষার্থীদেরকে ওটা বলবেন যেটা মব, যদি হয় যে এটা অন্যান্য হলো হয়েছে, সেই সিদ্ধান্ত যদি হয় যে ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, তখন আমার বিরোধিতা করতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত যদি গণতন্ত্রের পক্ষে হয়, সেই সিদ্ধান্ত যদি গণতান্ত্রিক সৌন্দর্যতার পক্ষে হয়, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেব। থ্যাংক ইউ। বাকের, কাকে প্রশ্ন করবেন? আমি কি হামিম বেগে প্রশ্ন করতে পারবো? না, আপনি যে কাউকে করতে পারেন, তো আপনার স্বাধীনতা। আমিও হামিম বেগে প্রশ্ন করতে চাই। আসলে
হামিম ভাই হচ্ছেন ওনাকে আমি দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে রাজনীতি, আমি ছাত্রদলের রাজনীতি খুব কাছ থেকে দেখেছি ক্যাম্পাসে। তো ওরা খুবই কমান্ড ফলো করে আর কি, টপ টু বটম একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটা অনুষ্ঠান ছিল যে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান, ঠিক একই সময়ে হামিম ভাই নিজে ব্যক্তি হামিম তিনি আরেকটা অনুষ্ঠান করেছিলেন। তো ছাত্রদলের ইতিহাসে এরকম কোনো প্রভাবশালী নেতা ছিল কিনা আমি জানি না, একই ক্যাম্পাসে একই সময়ে সংগঠনের বাইরে গিয়ে আরেকটা প্রোগ্রাম অ্যালাউ করেছে এবং সেই প্রোগ্রামটা ভাই খুব সফলভাবে করতে পেরেছে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়ের এই পাওয়ার হাউসটা কোথায় অ্যাকচুয়ালি, মানে আমি যতদূর জানি যে ভাই ক্যাম্পাসে যথেষ্ট পাওয়ার হোল্ড করে, বাট এই জিনিসটা একটা সংগঠনের বাইরে গিয়েও ভাইভাবে রাজনীতিটা করতে পারে, ব্যক্তির রাজনীতি, এটা কোথায়, এটা ভাই একটু যদি ক্লিয়ার করেন আর কি। মানে ছাত্ররা আর কাউকে দেখিনি, ওনারা অনেক ব্যাচমেটকে দেখিনি, কাউকে দেখেননি, সুতরাং ওই যে বললেন যে গণতান্ত্রিকতার বিপক্ষে যদি রাষ্ট্র বিএনপি ক্ষমতায় গেলে অবস্থান, সুতরাং আমি ছাত্রদের পক্ষে থাকতে পারবো, একটু গার্ডস আছে বলে আমার বিশ্বাস। আর আরেকটা বিষয় হলো, আমি যখন কমন মেডিকেলের পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম, প্রথম আমি এটা ইনিশিয়েটিভ নিই, সেটা আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভালো লাগার পরবর্তীতে এটা আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য করেছিলাম। তখন ছাত্রদল যেহেতু বৃহৎ সংগঠন, তারা কিন্তু সারা বাংলাদেশে এই প্রতিযোগিতাটি চালু করেছিল এবং কাকতালীয়ভাবে, যেহেতু এরপর রোজার ছুটি চলে আসবে, ঈদের ছুটি আসবে, এই জন্য একই দিনে হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রোগ্রামটি হয়েছিল সকালবেলা এবং আমারটি হয়েছিল বিকালে, বরং আমারটাও কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমি 1 থেকে 2 মাস আগে এটা ঘোষণা দিয়েছি এবং ছাত্রদল যখন দেখেছে না এই প্রোগ্রামটি আসলে বৈচিত্র্যময় বা ভালো একটি প্রোগ্রাম, তখন তারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে। সুতরাং এখানে সাংঘর্ষিক কোনো বিষয় নেই, বরং ছাত্রদলের একজন কর্মী যে ছাত্রদলের একই দিনে প্রোগ্রাম করতে পারে, এটাও একটি গণতান্ত্রিকতা। মানে এখানে ছাত্রদলের ওনাদের ব্যাচে তো অনেক লিডার আছে, বিশেষ করে হামিম ভাইদের ব্যাচে কেউ এই স্পেসটা পায় নাই ক্যাম্পাসে। আমরা নিচ্ছকে দেখি শুধুমাত্র হামিম ভাই এই স্পেসটা পেয়েছে এবং হামিম ভাইয়ের এই স্পেসটা আর মানে কারণটা ভাই আসলে ভিন্নভাবে ব্যাখ্যা করছে আমার কাছে মনে হয়েছে। ভাই সেই ব্যাপারে যদি বলেন আপনার অন্যান্য বন্ধুরা কেন পারতেছে না, তাদের মাথায় এটা শিকারও জায়গা আছে আর কি, ব্যক্তি একা এভাবে কিভাবে পারে, এটা শিকার জায়গা আছে আমাদের। আচ্ছা, যে আমি 2টা প্রশ্ন করতে পারি কিনা, ছোট ছোট করে? আমার হাতে সময় নেই, একটা করলেই ভালো আমার মনে হয়। একটা প্রশ্ন একজনকে করেন, কাকে করবেন আপনি? আচ্ছা, তাহলে আর হামিমকে না করি, বাকেরকে করি। সেটা হচ্ছে যে আপনারা প্রায়শই লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। সেটা আপনারা বিএনপির ক্ষেত্রেও বলেন বা শিবিরের ক্ষেত্রেও, মানে ছাত্র দলের ক্ষেত্রেও বলেন, ছাত্র শিবিরের ক্ষেত্রেও বলেন। আমি যেটা বুঝতে চাই সেটি হচ্ছে যে আপনাকেও পূর্ববর্তীতে বিভিন্ন সময় হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যেই প্রোগ্রামগুলি, সেই প্রোগ্রামের কিছুতে দেখা গিয়েছে। সো ছাত্র শিবিরের সঙ্গে জামাতের যে সম্পর্ক বা ছাত্র দলের সাথে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কের থেকে আসলে বাকছাস এবং জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক, বা মানে আপনি বাকছাসের নেতা হিসেবে আপনার জাতীয় নাগরিক পার্টির সাথে যে সম্পর্ক, তার ডিফারেন্সটা ঠিক কোথায়? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা একটি স্বতন্ত্র সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমাদের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সকল পলিসি আমরা সংগঠন থেকে নিয়ে থাকি। তো এখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না। তো এই জায়গা থেকে আমরা যখন আমাদের সংগঠনের যে কোনো পলিসি বা কার্যক্রম আমরা করি, সেটা নিজেরাই করি এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে সেই সিদ্ধান্তটা হয়। তো এখানে জাতীয় নাগরিক পার্টি বলি বা এনসিপি বলি, কারোর সাথে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক নাই। তো আমি যদি আরেকটু সামনে থেকে বলি, তাহলে আমরা ওদের সাথে কোনো আসলে সরাসরি সাংগঠনিক কোনো সম্পর্ক আমাদের নেই। এখন আমাদের সাথে যেটা আছে, আমরা সংগঠন ঘোষণাকালীন সময় বলেছি যে আমরা যে ধরনের আদর্শিক রাজনীতি করি বা যে ধরনের আদর্শিক রাজনৈতিক প্রস্তাব আমাদের সোসাইটিকে নিয়ে, তো তার কাছাকাছি যে সংগঠন আছে তার সাথে আমাদের অ্যালাইনেশন থাকবে আদর্শিক জায়গা থেকে। তো সেই অ্যালাইনেশনের জায়গা থেকে আমাদের সাথে অবশ্যই আমরা দীর্ঘদিন স্ট্রাগলের কথা বলি, অভ্যুত্থানের কথা বলি, সব কিছু মিলে এনসিপির সাথে সেই অ্যালাইনেশনটা আমাদের সবচেয়ে বেশি, এবং আদর্শিকভাবে আপনি এনসিপির সাথে আমাদেরকে মিলাতে পারেন, কিন্তু সাংগঠনিকভাবে আসলে আমরা এনসিপির সাথে সেই অর্থে নেই। কাকে প্রশ্ন করবেন? আমি মেঘদাকে প্রশ্ন করি যে আপনাদেরকে অনেক সময় বলা হয়ে থাকে যে আপনারা ফ্যাসিবাদের দোষর ছিলেন এবং শাহবাগী আন্দোলনে আপনারা ব্যাপক ভূমিকা রেখে মানে শাহবাগ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা হয়েছে, মানে বিষয়টা আসলে আমাকে একটা সম্পর্ক বলতে পারবো এটার সাথে? কাকে? মানে প্রশ্ন এদিকেই আমার একজন করেছে সেম প্রশ্নটাই একটু এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে মূলত পরে পোস্ট ইলেকশন, মানে 14 সালের যে ইলেকশনের পরে যে বিএনপি, জামাত, শিবির একসাথে ছাত্র দলের সাথে আন্দোলন করলো, সারা দেশে ক্রস ফায়ার, মারামারি, হুমকি, তখন ঠিক কেন আপনার সংগঠন এই আন্দোলনটা আপনার অ্যালামনাই সহ মিলে বিভিন্ন রিসোর্স মিলে এটাকে ক্রিমিনালাইজ করলো, যে এই আন্দোলনটা সন্ত্রাস আন্দোলন, আগুন সন্ত্রাস, এটার এক্স্যাক্টলি আউটপুটটা কি? এখন এখানে ইন্টারেস্টিং জিনিসটা সেটা হচ্ছে উনি যে বলছেন যে আপনারা অ্যালামনাইরা মিলে করলো, সেখানে মুশকিলটা হচ্ছে উনি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে দেখাইতে পারবেন না। এইসব পলিটিক্যাল পার্টির সাথে কোনো ফর্মে অ্যালাইন ছিল কোনো সময়, এরকম মানুষজন পরবর্তীতে যারা মিডিয়াতে বা নানান জায়গায় গেছেন, তাদের বক্তব্য ধরে এই কথা বলা যায় যে তারা আন্দোলনে এটাকে ক্রিমিনালাইজ করেছে। কিন্তু আমি যেটা কথাটা খুব স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে 2013-র পরে 2014-র একটা ইলেকশন হয়েছে। সেই ইলেকশন কিন্তু বাংলাদেশের পলিটিক্সে একটা
লিটমাস টেস্টের মতো হয়ে গেছে যে কারা কারা 2014 ইলেকশনে গেছে এবং কারা কারা 2014 ইলেকশনে যায় নাই। প্রথম কথা হচ্ছে সিপিবি বাসুদের দায় আমি নিবই না, কারণ আমার জামাত ইসলামের 50 বছর পূর্ববর্তী যে কাজ সেটার হাত ধোয়ার আমার প্রয়োজন নেই। আমি সিপিবির যে কোনো জিনিসকে এখানে বসে কেন যে কোনো জায়গায় ক্রিটিক করতে পারি, আই এম অ্যাট লিবার্টি টু ডু দ্যাট। কিন্তু কথা হচ্ছে যে সিপিবির আমি যতই সমালোচক হই না কেন, এটা তো সত্য যে 2014 ইলেকশনে সিপিবি বাসদ প্রচুর পরিমাণ লোভের হাতছানির পরেও সেই ইলেকশনগুলিতে যায় নাই। এটা খুবই ইজি ছিল ওই সময় একটা বিরোধীবিহীন পরিস্থিতিতে তাদের পক্ষে ইলেকশনগুলি করে 20-30টা সিট দখল করে একটা বড় রাজনৈতিক কাঠামো তৈরি করার। কিন্তু আপনি যদি সিপিবির অবস্থান দেখেন, সিপিবির অবস্থান খুব ক্লিয়ারলি ছিল যে আওয়ামী লীগ বিএনপির প্রশ্নে যে আওয়ামী বিএনপিকে যুদ্ধাপরাধের যে ইস্যু সেই ইস্যুতে ছাড় দিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনের যে ইস্যু সেই ইস্যুতে ছাড় দিতে হবে। এখন এটা পলিটিক্যাল পজিশন হিসেবে আপনি এই পজিশনের সাথে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এইটাকে যেভাবে করে আপনারা এখন ফ্রেম করতেছেন যে অ্যাজ ইফ গণজাগরণ মঞ্চ না হইলে তার আগে 2012 ঘটে নাই, 2014 ঘটে নাই এবং শুধুমাত্র গণজাগরণ মঞ্চের কারণে 12 বছর ধরে শেখ হাসিনা 15 বছর ধরে শেখ হাসিনা টিকে গেছে, সেটা খুব সম্ভবত ঠিক না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এস.এম. ফরহাদ, মিস্টার মেঘ মোল্লার বসু, মিস্টার শেখ তানভীর বারি হামিম এবং মিস্টার আবু বকর মজুমদার, অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা। দর্শক, কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে জিএস প্রার্থীরা কথা বলছিলেন এবং খানিকটা বিতর্কও করেছেন তারা। সিদ্ধান্ত নেবার ক্ষমতা, দায়িত্ব সবটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের এবং আমরা আশা করব যে তাদের যে মতামত, তাদের যে চিন্তা, তার জয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের জয় হোক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সংগ্রামে অনেক ঐতিহ্য থাকলেও বিভিন্ন কারণে নানা সময় বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয় আবার মুক্ত হোক এবং বাংলাদেশে গণতন্ত্রের জয় হোক। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।